নমস্কার, ডক্টর প্লাস আজ সারাদিন আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি ভাস্কর। আমাদের আজকের আলোচ্য বিষয় নজরে বিহার। তার কারণ আপনারা জানেন যে আমাদের এই পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারে আর কয়েকদিন পরেই নির্বাচন, এবং এবারের বিহারের বিধানসভা নির্বাচন অন্য বিধানসভা নির্বাচনগুলোর মধ্যে একেবারেই অন্যতম বা আলাদা একেবারেই বলা যেতে পারে। তার কারণ যেভাবে বিহারে এবারে নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে তা এর আগে কখনো এমনটা আমরা দেখিনি। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজ একদিকে যখন বেতারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত প্রকাশ করেছেন, উল্টো দিকে আগামীকাল আবার বিহারে তার সভা রয়েছে বলে জানা যাচ্ছে। ঠিক তার পাশাপাশি আজ বিহারের পাটনায় মোদি বিরোধী জোট বা বিজেপি বিরোধী জোট বলা যায়, কিংবা সবচেয়ে ভালো মোদি বিরোধী জোটটাই বোধ হয়। এই মোদি বিরোধী জোট প্রথম তাদের নির্বাচনী সভা করলো বা র্যালি করলো, যার নাম স্বাভিমান র্যালি। এক মঞ্চে আমরা দেখতে পেলাম কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে। সোনিয়ার পাশে লালু না, এমনটা নয় যে সোনিয়ার পাশে লালু ছিল না, কোনোদিন তেমনটা নয়। কারণ সোনিয়াদেরই ক্যাবিনেটে রেলমন্ত্রী ছিলেন লালু। আবার ইউপিএ 2-তে এই লালুকেই, অর্থাৎ কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার থাকার সময় এই লালুকে আমরা জেলেও যেতে দেখেছি। সেই লালুকে এবার সোনিয়ার পাশে বসতে দেখলাম। নীতিশ কুমার আর লালু পাশাপাশি আগেই হয়েছেন, আজকেও আবার নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিহারের যে নির্বাচন, সেই নির্বাচনের যে চিত্র আমরা আগে দেখেছি, এবারের নির্বাচনের চিত্রটা কি বদলাচ্ছে? তার কারণ উভয় রাজনৈতিক দলগুলোর কাছেই বিহারের বিধানসভা নির্বাচন অত্যন্ত প্রেস্টিজ ফাইট বলা যেতে পারে। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে কার কাছে এই নির্বাচনী লড়াইটা কেমন, সেক্ষেত্রে যদি আমরা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমীকরণের দিকে তাকাই, তাহলে দেখব মূলত কিন্তু তাদের যে লড়াই, নির্বাচনের বৈতরণী পার করার লড়াইয়ের পাশাপাশি তাদের দুজনের মধ্যে অদ্ভুত ধরনের একটা ইগোর লড়াই চলছে। এই ইগোর লড়াইটা সেদিন থেকে শুরু হয়েছিল যেদিন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে নরেন্দ্র মোদীর নাম বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, এবং তখনই আমরা দেখেছিলাম যে নীতিশ কুমার মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে মানেনি এবং দীর্ঘ 17 বছরের এনডিএর সঙ্গে সম্পর্ক তিনি বিচ্ছিন্ন করে বেরিয়ে আসেন। এ গেল নীতিশ লালুর ইগোর লড়াইয়ের ব্যাপার। এবার যদি আসি সোনিয়া গান্ধী, তার কাছে এই লড়াইটা কেমন? তার কাছে মূলত এই লড়াইটি হচ্ছে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই এবং দুধের স্বাদ ঘোলে মেটানোর লড়াই। তার কারণ বিহারের নির্বাচন থেকে আর যাই হোক কংগ্রেসের যে খুব একটা কিছু ফায়দা হচ্ছে না বা হবে না, এটা নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না বা কোনোদিনই হয়নি। বিহার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বলবালা কখনোই ছিল না। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস জাস্ট আমরা আছি এবং সরকারে থাকার একটা যে কংগ্রেসের অভ্যেস, সেই অভ্যেসকে বজায় রাখার দরুন আমরা দেখেছি যে সুযোগ বুঝে সুযোগ সন্ধানে সবসময় থেকেছে বিহার বিধানসভা নির্বাচনে কংগ্রেস, এক্ষেত্রেও তাই। নীতিশ লালু জোটের সঙ্গে যুক্ত হয়ে কংগ্রেসের থাকা মানে কেন্দ্রে বিজেপিকে পরাজিত করতে পারেনি। যদি এখানে পরাজিত করতে পারি তাহলে দুধের স্বাদ ঘোলে মিটবে। সোনিয়া গান্ধীর স্ট্যান্ড অফ ভিউ অনেকটা তাই। আর নীতিশ লালুর সম্পর্কটা কি? দেখুন, নীতিশ লালুর সম্পর্কটা যে কি আমার কাছে এখনো খুব একটা পরিষ্কার নয়। তার কারণ সম্পূর্ণ ভিন্ন আদর্শে থাকা দুটো মানুষ, সম্পূর্ণ ভিন্ন মতাদর্শে থাকা, ভিন্ন নীতিতে অবস্থান করা দুটো মানুষ, শুধুমাত্র নীতিশ কুমার ইগোর লড়াইয়ের জন্য আর লালু প্রসাদ যাদব তার পুরনো হারানো জমি ফিরে পাবার জন্য এই একজোট হওয়া, একটা আদর্শহীন নীতিহীন জোট
রাজনৈতিক জোট ছাড়া আর কিছুই নয়। উল্টো দিকে আজকের সভা থেকে ফের একবার আমরা দেখলাম আরজেডি সুপ্রিমো অর্থাৎ লালু প্রসাদ যাদব যে রাজনীতি করে দীর্ঘদিন বিহারে তার নিজের শক্তি কায়েম রেখেছিলেন সেই রাজনীতি খেললেন, অর্থাৎ সেই জাতপাতের কার্ডটাকেই কিন্তু তিনি তুলে ধরলেন। বিহার বলুন, উত্তরপ্রদেশ বলুন, এই জায়গাগুলো নির্বাচনে আমরা খুব ভালো করে দেখেছি, একদম খোলাখুলি জাতপাতের কার্ড খেলা হয়ে থাকে। আজ 2015-তে দাঁড়িয়ে যেখানে আমরা একদিকে বলছি ধর্মনিরপেক্ষ দেশ, কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক মঞ্চ হওয়া উচিত, বিরোধীদের তরফ থেকে মানে কেন্দ্র বিরোধী রাজনৈতিক দল যারা আছে তারা বিজেপিকে সাম্প্রদায়িক বলে কখনো কখনো কটাক্ষও করেন, বা হিন্দু সম্পর্কিত যে রাজনৈতিক দল বা যে সংগঠনগুলো আছে তাদের দিকে তির্যক মন্তব্য ধর্মনিরপেক্ষ বলে তুলে ধরেন। অথচ অদ্ভুতভাবে আবার নির্বাচনী ময়দানে জাতপাত ধর্মকে বিরোধী রাজনৈতিক দলগুলোও যে কাজে লাগায়, লালু প্রসাদ তাদের মধ্যে অন্যতম। কারণ আজকের সভাতেই তিনি পরিষ্কার যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের জায়গায় পরিষ্কার তিনি বলেছেন যে বিহারের পিছিয়ে পড়া বা অনগ্রসর মুসলিমরা বিজেপির সঙ্গে নেই। তার এই মন্তব্য ওখানটায় কতটা জরুরি ছিল সে নিয়ে তর্ক হতেই পারে। যদিও মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার যে মানে গত 14 মাসের যে কাজ, সে 14 মাসের কাজকে তিনি উল্লেখ করেছেন এবং গত একটি সভায় বিহারের যে সভা প্রধানমন্ত্রী করেছেন সেখানে প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তা নিয়ে তির্যক মন্তব্য তুলে ধরেছেন এবং বিহারে তিনি কি করতে পেরেছেন এবং আবার ফিরে এলে কি করবেন সেই বক্তব্য তুলে ধরেছেন। খুব স্বাভাবিকভাবেই এই লালু এবং নীতিশের আজকের এই বক্তব্য থেকে এই জিনিসটা আবারও একবার পরিষ্কার হয়ে গেল যে এই দুটো মানুষ রাজনৈতিক স্বার্থে একজোট হলেও দুজনের আদর্শগত ফারাক থেকেই গেছে। সুতরাং বিহার আমাদের আজকের নজরে রয়েছে। আপনারা যারা আজ সারাদিনের দর্শক রয়েছেন, আমরা রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশের গণ্ডি পেরিয়ে কখনো কখনো আন্তর্জাতিক আলোচনায় থাকি। বিহারের বিধানসভা নির্বাচন কিন্তু বাংলার আগামী 2016 বিধানসভা নির্বাচনে তেমন কিছু প্রভাব না ফেললেও একটা রাজনৈতিক টানাপোড়েনের জায়গা তো তৈরি হবেই। সেটা কতটা প্রভাব ফেলতে পারে শুনবো, কিন্তু তার আগে দেখে নেব আমাদের আজকের প্রতিবেদনটি। আজ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বিহারের লালু নীতিশের মুলায়মের জোটের সভায় উপস্থিত থাকলেন। লক্ষ্য বিহারের বিধানসভা নির্বাচন। যদিও বিহারে কংগ্রেস অত্যন্ত দুর্বল, তবুও সোনিয়া জানেন তার দলকে বিহারে টিকিয়ে রাখতে হলে লালু নীতিশের হাত ধরা দরকার। তিনি এও জানেন তার দলকেও দরকার লালু নীতিশের। একমাত্র জোট হলেই বিহার ভোটে বিজেপিকে চ্যালেঞ্জ ছোড়া যাবে। भाइयों और बहनों, कुछ लोगों को बिहार को नीचा दिखाने में बहुत आनंद आता है। उन्हें जब भी मौका मिलता है वे इसे किसी न किसी बहाने से नीचा दिखाते हैं। कांग्रेस ने हमेशा बिहार के लोगों का सम्मान किया है। इस प्रदेश को हर क्षेत्र में विकास के रास्ते पर ले जाने में कांग्रेस पार्टी का भी योगदान है, जिसके आधार पर बिहार ने नीतीश कुमार जी के नेतृत्व में खूब तरक्की की। इसमें लालू प्रसाद यादव जी का भी सराहनीय योगदान है, लेकिन बिहार को और अधिक आर्थिक सहयोग की जरूरत है, जो उसे मिलना ही चाहिए। यह उसका हक है, आपका हक है, किसी के दया नहीं है। অন্যদিকে আগামীকালই ফের একবার বিহারে যাওয়ার কথা নরেন্দ্র মোদীর। বিহারে এর আগে 3টি জনসভা সেরে ফেললেও সোমবার নরেন্দ্র মোদী ভাগলপুরে করবেন তার শেষ প্রাক নির্বাচনী জনসভা। কিন্তু বিহার নিয়ে কেন সবার এত মাতামাতি? তার একটি কারণ, একটা সময় ছিল যখন বিহারে জাতপাত ধর্মের রাজনীতি ছিল তুঙ্গে। বিগত 2 দশক ধরে কোনো একটি রাজনৈতিক দলই এককভাবে ক্ষমতায় আসতে পারেনি বিহারে। বিহারের নিম্নবর্গীয় অর্থাৎ দলিতের ফলাফল যা হয় তার প্রতিচ্ছবি সারা ভারতবর্ষে পড়বে। সে কারণেই মহারাষ্ট্রের শিবসেনা দল মহারাষ্ট্র থেকে প্রায় উৎখাত করে দিয়েছিল বিহারিদের।
কিন্তু মহারাষ্ট্রে বিহারিদের আটকানোর চেষ্টা করা হলেও বিহারের দলিত রাজনীতির প্রভাব প্রচ্ছন্নভাবে প্রায় গোটা দেশ জুড়েই পড়েছে, যে কারণে আরএসএস থেকে বিজেপি ঠিকই করে ফেলেছে বিহার নির্বাচনে তাদের হয়ে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে লড়বেন কোনো নিম্নবর্গীয় বা দলিত সম্প্রদায়ের মানুষ। কিন্তু এই রাজনৈতিক খেলাতে জন্ম হচ্ছে হার্দিক প্যাটেলের মতো আপাত চমকদার হঠাৎ নেতাদেরও। কাজেই বিহারের ফের সেই দলিত খুঁটির খেলা যদি মোদি বা সোনিয়ারা খেলেন, তবে ভারতীয় রাজনীতিতে যে ফের একবার জাতপাতের রাজনীতি মাথা চাড়া দিয়ে উঠবে, এমন আশঙ্কাতেই ভুগছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, সিটিভেন প্লাস। ভারতের যে রাজনৈতিক চিত্র, অদ্ভুত একটি রাজনৈতিক চিত্র, বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম রাজনৈতিক চিত্র আমরা লক্ষ্য করি। ঠিক সেখানে দাঁড়িয়ে যেটা আমাদের প্রতিবেদনে বলা হলো মহারাষ্ট্র, এই মহারাষ্ট্রের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে এই মহারাষ্ট্রের রাজনীতি একরকম ছিল। উচ্চবর্গীয় মানুষরাই মসনদে বসে এসছেন একটা সময়, দীর্ঘ সময় ধরে। তারপর হঠাৎ করে যেটা আমাদের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হলো যে বিহার থেকে প্রচুর মানুষ, উত্তরপ্রদেশ থেকে বহু মানুষ, তারা গিয়ে রুটি রোজগারের জন্য পেটের তাগিদে মহারাষ্ট্রে গিয়ে বাসা বাঁধে এবং কাজ বাসা এই বাঁধার পর হঠাৎ করে তারা একত্রিত হয়ে নিজেদের সুবিধে অর্জনের পথে নামে এবং যখনই তারা মহারাষ্ট্রের ভোটার নিজেদেরকে করে ফেলে তখনই তারা নানাবিধ দাবি করতে থাকে এবং এই দাবির ফলে হয় কি, মহারাষ্ট্রের রাজনীতিটা একটা অন্য মোড় নেয়। তখন মহারাষ্ট্রে থাকা মানুষগুলো একত্রিত হতে থাকে, গঠিত হয় শিবসেনা। যদিও শিবসেনা একত্রিত হয়ে মুম্বাই শহরতলির কেন্দ্র এলাকাগুলোতে তারা প্রভাব বিস্তার করলেও গোটা মহারাষ্ট্র জুড়ে তখন কখনোই তারা এককভাবে সম্পূর্ণ প্রভাবটা বিস্তার করতে পারেনি। আবার যদি আমরা গুজরাটের দিকে তাকাই, সেই গুজরাটেও যদি যাই সেখানেও দেখব আমরা উচ্চবর্গীয় মানুষগুলোর প্রভাব প্রথম থেকেই ছিল। যে নামটি উঠে এলো বা কয়েকদিন আগে যে মানুষটির জন্য গুজরাটে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছিল, যার জন্য আজ মন কি বাতে স্বয়ং প্রধানমন্ত্রীও উদ্বেগ প্রকাশ করতে শোনা গেছে, সেই হার্দিক প্যাটেল। এই প্যাটেল সম্প্রদায় একটা সময় গুজরাটের ওপরের সংখ্যায় ছিল এবং প্যাটেল সম্প্রদায়ের তরফ থেকে মন্ত্রিসভার শীর্ষ আসন থেকে শুরু করে একেবারে অনেকগুলো আসন প্যাটেলরা দখল করে রাখত। এখনও যিনি গুজরাটের মুখ্যমন্ত্রী রয়েছেন তিনিও প্যাটেল সম্প্রদায়ের মধ্যেই পড়েন। কিন্তু অদ্ভুতভাবে এই হার্দিক প্যাটেল সম্প্রদায়কে একটা অন্য ডাইমেনশন দেওয়ার চেষ্টা করে সস্তা জনপ্রিয় হয়ে ওঠার প্রচেষ্টা তিনি যে করেছেন তা বলাই বাহুল্য এবং ডেফিনেটলি করে গুজরাট সরকারের সেদিকটায় নজর রাখা উচিত ছিল, সেটা তারা ঠিক মতন রাখতে পারেনি। প্যাটেলদের এইভাবে হঠাৎ উত্থানের কারণ ব্যবসায়িক মন্দা এবং অন্যান্য জায়গা থেকে প্যাটেলদের একটু অবস্থান নড়চড় হওয়ার কারণেই তারা নিজেদেরকে আবার সংরক্ষণ করার চেষ্টা করছে, যদিও তারা কখনোই কোনোভাবেই সংরক্ষণের আওতায় আসার উপযুক্ত নয়। ঠিক যেমন রাজস্থানে গুজ্জার প্রজাতির মানুষেরা বিপুল সংখ্যক হলেও তারা সংরক্ষণের দাবি করে থাকেন। তো বিহারের দিকে যখন আমরা তাকাই সেখানেও আমরা দেখি নিচু বর্গের মানুষ, জাতপাত, এই রাজনীতিটা বিহারের একেবারে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে রয়েছে এবং এই রাজনীতি ঢোকানোর মূলে তিনি আর কেউ নন, যাদব কুলের কুলপতি লালু প্রসাদ যাদব। আসছি আলোচনায়। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ, আমি দেবাশিস হালদার বলছি। কোথা থেকে বলছেন? আমি ধুসুরিপাড়া কলোনি, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের নিমতিতা পঞ্চায়েত থেকে বলছি। আচ্ছা, বলুন দেবাশিস। হ্যাঁ, আমি বলছিলাম যে আপনারা আজকে যে প্রোগ্রামটা রেখেছেন নজরে বিহার, তাই তো? তো আপনাদের এই যে নজরে বিহার, তা আমি আপনাদের এর আগে কথা বললাম ভদ্রলোকের সঙ্গে, তিনি বলছেন যে আমার মনে হয় না যে এবার বিহারে এককভাবে একলা শক্তি থেকেও আসতে পারে।
এটা আপনার কি মনে হচ্ছে? না, আপনি বলছেন যে তার মানে জোট সরকার আসবে বলে আপনি মনে করছেন, মানে এই নীতিশ লালু কংগ্রেস জোট এরাই সরকার গঠন করবে, এটাই বলছেন তো? লালু তো আসতে পারবে না, কেননা লালু বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, রাবড়ি দেবী ছিলেন। কিন্তু লালু তো একা লড়ছে না, লালু, নীতিশ এবং কংগ্রেস হ্যাঁ, এই কিন্তু তিনটে নীতিশ- দল এক জায়গায় হয়ে লড়ছে। আমি বলছি আপনাকে, শুনুন, আমার থেকে আপনাদের বুদ্ধি অনেক বেশি। তো লালু এর আগে মুখ্যমন্ত্রী ছিলেন, নীতিশ ছিলেন। এই তো কিছুদিন আগে নীতিশ নিজেই ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তো নীতিশ কেন মুখ্যমন্ত্রী ছাড়লেন, আর আজ তিনি কেন আবার নিজে প্রচার করছেন আরজেডির হেড হয়ে? আরজেডি তো নাকি জেডিইউ, যাই হোক। হ্যাঁ, তো নীতিশ আজকে কিছুদিন আগে তিনি বলছেন আমি মুখ্যমন্ত্রী চালাতে পারছি না, লালু কে লোক চাইছে না, কেননা কেন্দ্রের ভোট হলো যেটা, সেটাতে লালু কোনো কিছুই করতে পারেনি, নীতিশ কিছু করতে পারেনি। এবার আমার মনে হয় বিজেপি আসবে। বেশ, ধন্যবাদ দেবাশিস, আপনি আপনার মতামত পোষণ করেছেন। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি যে রেশিওতে বললেন সেই রেশিওতে নির্বাচন আর দেখুন, মানুষের ভাবনা কোন দিকে কখন যাবে সেটা তো নির্বাচনী ফলাফলের উপরেই প্রকাশিত হবে। আপনি যে জায়গা দিয়ে বলার চেষ্টা করলেন যে লালুর ওপর বিহারের মানুষের আস্থা কি নতুন করে ফিরে এসেছে, এটা ডেফিনেটলি একটা বড় প্রশ্ন। কারণ এই মানুষটি বিহারকে কতটা নিচে নামানো যায় ততটাই নিচে নামিয়েছেন। আজকে নীতিশ কুমার প্রধানমন্ত্রী একটি বক্তব্য প্রসঙ্গে তিনি ডিএনএর কথা বলেছিলেন, সেখানে বিহারবাসীর ডিএনএ নিয়ে বলেননি, যদিও রাজনৈতিকভাবে নীতিশ কুমার সেটাকে ইস্যু করেছে, ঠিক আছে, আমি সেটা তাদের রাজনৈতিক তর্ক বিতর্ক, আমি সেখানে যাচ্ছি না। কিন্তু যেটা নীতিশ কুমার আজকে করতে চাইছেন, স্বাভিমান র্যালি, অর্থাৎ বিহারের মানুষের স্বাভিমান রয়েছে, কে বলেছে নেই, 100 বার রয়েছে, প্রত্যেকটি রাজ্যের মানুষেরই স্বাভিমান রয়েছে, প্রত্যেকটি ভারতবাসীর স্বাভিমান রয়েছে। কিন্তু নীতিশ কুমার নিজে কি ভেবেছেন যে যার সঙ্গে তিনি জোট বেঁধে স্বাভিমান র্যালি করছেন, বিহারের মানুষের স্বাভিমান লুট করার পেছনে সবচেয়ে বড় দায়ী সেই মানুষটি যার নাম লালু প্রসাদ যাদব? কিন্তু তা সত্ত্বেও ভোটের সমীকরণ কিন্তু অন্য কথা বলছে। আসছি সেখানে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যাঁ, কে বলছেন? হ্যালো, আমি জলপাইগুড়ি থেকে পঙ্কজচন্দ্র দে বলছি। হ্যাঁ, বলুন পঙ্কজবাবু। আচ্ছা ভাস্কর বাবু, দেশ থেকে যদি দুর্নীতি দূর করতে হয় তাহলে কিছু কিছু নেতাকে ছাঁটাই করা একান্ত আবশ্যক নয় কি? যেমন লালু প্রসাদ যাদব, এত ভয়ঙ্কর একটা কেলেঙ্কারিতে জেল খেটে আসছে, তাকে আবার ফোর্সফ্রন্টে আনার জন্য নীতিশ কুমার দাঁড়িয়েছেন, সোনিয়া গান্ধীও দাঁড়িয়েছেন। এইভাবে যদি দুর্নীতিগ্রস্ত লোকদেরকে তুলে আনা হয়, নেতারা এগুলি করে, সাধারণ মানুষকে দোষ দেওয়া লাভ নেই, তাহলে পরে দেশ থেকে দুর্নীতি আমাদের কিভাবে দূর হবে? এইগুলো এই জুটের কথা। অবশ্য সোনিয়া গান্ধীও পরিষ্কার নন, তিনিও অনেকটা কলঙ্কিত, কারণ তার দলের যেসব ঘটনা উঠে আসছে তাতে করে কিছুদিন তারা একটু শাস্তি পাওয়া উচিত। দ্বিতীয় কথা, মোদিজি নূতন করে শুরু করেছেন, কিন্তু যে চারটি ভয়ঙ্কর দুর্নীতির কথা উঠে এসছে, তিনি একটির ক্ষেত্রেও কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলেন না। তার ইমেজটা ধরে রাখার জন্য অন্তত ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী যে 36,000 কোটি টাকা আত্মসাৎ করেছে গরিবের রেশনের টাকা, সেই লোককে যে অন্তত একটা সাসপেনশন করার দরকার ছিল একান্ত। ইসে ওই সুষমা স্বরাজের কথা বাদ দিলাম, কারণ ডাইরেক্টলি হি ইজ নট ইনভলভ ইন এনি স্ক্যাম। কিন্তু মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান যে পরিমাণ ক্রিমিনাল তৈরি করেছেন সার্টিফিকেট দিয়ে, ভুয়ো সার্টিফিকেট দিয়ে, তাতে করে তিনি অবশ্যই দোষিত। এই লোকগুলিকে যদি শাস্তি দিতেন তাহলে মোদীজি তার একটা ইমেজ ধরে রাখতে পারতেন। সেই সমস্ত কিছু না করে আজকে
তিনি নির্বাচনের চ্যালেঞ্জ দিয়া নেমেছেন। এখন মোদিজির উপরে বিশ্বাস মানুষের নষ্ট হয়ে গেছে যে তিনি তার দলের হইলে পরে দুর্নীতির বিরুদ্ধে কিছু শাস্তিমূলক ব্যবস্থা নেবেন না। আর আমরা অনেক আশা করে আছি যে একটা কেজরিওয়াল বা একটা নীতিশ কুমার বা একটা নবীন পটনায়ক এইরকম কিছু লোক রাজনীতিতে উঠে আসা উচিত, যাতে করে মানুষের একটা ভরসা হয়। যে কিন্তু ঘটনা হচ্ছে যে আমি আপনার আগের কথাগুলোকে রেখে দিয়ে বলছি, আপনি ভরসা যে মানুষগুলোর উপরে করছেন সেই মানুষগুলোর মধ্যে নীতিশ কুমারের নামটি আপনি করলেন, বিকজ হি ইজ এ ফেয়ার, তার বিরুদ্ধে কোনো স্ক্যাম এখনো পর্যন্ত নেই। পঙ্কজকান্ত বাবু টেলিভিশনের সাউন্ডটা মিউট করুন। হ্যাঁ, এবার আমার প্রশ্ন হচ্ছে যে যে মানুষটার বিরুদ্ধে একদিকে কোনো স্ক্যাম নেই, আপনি তার উপরে স্ক্যাম না থাকার কারণে ভরসা করছেন, আবার সেই মানুষটাই ক্ষমতায় আসার জন্য স্ক্যামের অন্দরে ডুবে থাকা একটি মানুষের উপর ভরসা করছেন বা একটা মানুষকে তার পাশে নিয়ে এসে দাঁড় করাচ্ছেন, যে মানুষটির নাম লালু প্রসাদ যাদব। এই জায়গাটিকে নিয়ে আপনি কি মনে করেন? নীতিশের এই সিদ্ধান্ত কি সঠিক বলে মনে করেন? না, নীতিশ কুমারের বিরুদ্ধে একটা 11,000 কোটি টাকার একটা অভিযোগ উঠেছিল, পরে সেটা তদন্ত করে দেখা গেছে সেটা আলাদা, সেটা আলাদা, আমি তো বলছি তো নেই, আমি সেটা বলছি না। কিন্তু নীতিশ কুমারের মতন ব্যক্তির লালু প্রসাদ যাদবের সঙ্গে হাত মেলানো শুধুমাত্র রাজনৈতিক ভোটের বৈতরণী পার করার জন্য, এটা কতটা যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন? অত্যন্ত অন্যায় হয়েছে, অত্যন্ত অন্যায় হয়েছে। লালু প্রসাদের কে তুলে আনা, এরা অপরাধ করেছে বিহারবাসীর প্রতি, অপরাধ করেছে। ধন্যবাদ পঙ্কজকান্ত বাবু, ধন্যবাদ আপনাকে। আপনি এবার যে জায়গাগুলো বললেন আমি একটু করে ছোট্ট করে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করবো, কারণ আমাদের আজকের সময়টা একটু কম। আপনি সুষমা বাদে বাকি যে কাণ্ডগুলো বলেছেন সেই সমস্ত কাণ্ডগুলোই মোদির সরকার গঠন করার আগে অন্য অন্য রাজ্যে ঘটে যাওয়া ঘটনা, নাম্বার 1। নাম্বার 2, সুষমা স্বরাজকে আপনি সরিয়ে রেখেছেন বিকজ সুষমা যা করেছেন সেটা নীতিগতভাবে বা প্রসেসগতভাবে ভুল হলেও কোনো স্ক্যাম সেই মধ্যে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ব্যাপম কাণ্ডে সিবিআই তদন্তের ভার নিয়েছে, সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি আপনি রমন সিংয়ের ঘটনায় যে কথাটি বলেছেন, দেখুন খেয়াল করে যে অভিযোগটা উঠেছে, ওঠার পর ব্যাপম কাণ্ড নিয়ে যে ব্যাপকতা আমরা লক্ষ্য করেছি, ছত্তিশগড়ের ঘটনা নিয়ে কিন্তু সেই জিনিসটা আমরা লক্ষ্য করিনি। এবং ডেফিনেটলি অভিযোগ যখন হয়েছে আমরা তদন্ত চাইব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু রমন সিং যে মানেন মানুষ, আমি রাজনৈতিক কোন দল তিনি করেন আমার সেটার গুরুত্ব নয়, যে শিক্ষিত মানুষ, যেমন শিক্ষিত, কারণ রমন সিংয়ের মতন শিক্ষিত মানুষ রাজনীতিতে খুব কম আছে, তো ঠিক সেরকম একজন মানুষের কাছ থেকেও যদি আমরা সত্যিই তিনি যদি এই ঘটনা ঘটিয়ে থাকেন, সেটা বেদনাদায়ক, অত্যন্ত বেদনাদায়ক, দুঃখজনক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে প্রধানমন্ত্রী হিসেবে কোনো রাজ্যের একটা মুখ্যমন্ত্রীকে দুম করে সরিয়ে দেওয়ার ক্ষমতা সেভাবে হয় না। তদন্ত ডেফিনেটলি হতে পারে, সেটা হওয়া বাঞ্ছনীয়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মোদী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী যেটা বলছে যে তার সরকারের 14 মাসে কোনো স্ক্যাম নেই, কোনো রাজনৈতিক নেতা মন্ত্রী, তার সরকারের কোনো মন্ত্রী কোনো স্ক্যামে 14 মাসে জড়ায়নি, এটা মোদির স্ট্যান্ড। এবার প্রশ্ন হচ্ছে যে ডেফিনেটলি মোদির ওপর রাজ্যের তথা দেশের মানুষের অগাধ ভরসা, অগাধ মানে কি বলবো, যে একটা আশা আকাঙ্ক্ষার জায়গা রয়েছে। সেখানে যে সবটাই সফল তিনি এমনটা নয়, অসফলতার জায়গাও ধীরে ধীরে তৈরি হচ্ছে। এবং সেক্ষেত্রে প্রধানমন্ত্রী হিসেবে যদি নরেন্দ্র মোদী সঠিকভাবে পদক্ষেপ না গ্রহণ করেন, তারা ডেফিনেটলি সমালোচনার ঝড় যে তাকে নিয়েও উঠবে, বিষয়ে কোনো সন্দেহ নেই। আসছে আলোচনার টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোন? হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? প্রশান্ত কুণ্ডু। বলুন প্রশান্ত বাবু। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি শিলিগুড়ি থেকে বলছি, প্রশান্ত কুণ্ডু। বলুন প্রশান্ত বাবু। হ্যাঁ, বলছি যে আপনাদের বিহার প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে, তাই তো? আপনার টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে দিয়ে টেলিফোনে শুনুন, টেলিফোনেই কথা বলুন।
ঠিক আছে। আচ্ছা, আমার প্রশ্ন কোন জায়গায় বলুন তো? হ্যালো, শুনতে পাচ্ছি, আপনি টেলিফোনে শুনুন না, টেলিভিশনে শুনতে যাচ্ছেন কেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি তো, বলুন। বলছি আমার প্রশ্নটা এক জায়গায়। হ্যাঁ, আজকে সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী আছেন, তাই তো? হুম। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুম তো একটা সময় লালু ক্ষমতায় ছিলেন, হুম তারপরে নীতিশ ক্ষমতায় আসলেন। নীতিশ যখন ক্ষমতায় আসলেন তখন লালুর বিরুদ্ধেই কিন্তু বিষাদগার করে নীতিশ কিন্তু ক্ষমতায় এসেছিলেন। হুম আজকে এমন কি হলো হুম যে নরেন্দ্র মোদী এমন কোন ব্যক্তি হুম যে যার জন্য সারা ভারতবর্ষের বিরোধী যত দল আছে হুম নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একজোট হয়ে হুম কে কার বিরুদ্ধে বিচ্ছেদঘাত করেছে, কে কার বিরুদ্ধে চুরি করেছে, কে কার বিরুদ্ধে কি করে সব ভুলে গিয়ে হুম এক জায়গায় হচ্ছে। আরেকটা প্রশ্ন হচ্ছে হুম। যে লালু প্রসাদ যাদবের যে পশু খাদ্য কেলেঙ্কারি, যে 900 কোটি টাকার যে চারা ঘটনা কেলেঙ্কারি, হুম সেটা নিয়ে আজকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী কোনো মন্তব্য করলেন না। হুম আজকে নীতিশ কুমার কোনো মন্তব্য করলেন না। আজকে শুধু মোদীর বিরুদ্ধে নিষেধঘাত করে যাচ্ছেন। একটু আপনার কাছে কাইন্ডলি আমি একটু জানতে চাচ্ছি কেন এটা করছেন, মানে আপনাদের আমি তো না না প্রশান্ত বাবু, আমি একেবারে ওয়ান লাইনে এই সমীকরণগুলোকে বলে দিয়েছি। ধন্যবাদ প্রশান্ত বাবু ফোন করার জন্য। আমি ওয়ান লাইনে একেবারে অনুষ্ঠানের শুরুতেই বলে দিয়েছি যে কার সাথে কার সমীকরণ। দেখুন, নীতিশ কুমারের কাছে এটা ডেফিনেটলি রাজনৈতিক লড়াই নয়, নীতির লড়াই নেই, আদর্শ নেই নীতিশ কুমারের কাছে, এবং এটাই অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত দুঃখজনক ঘটনা ভারতীয় রাজনীতির আঙিনায় যে নীতিশ কুমারের মতন একজন ব্যক্তি, তিনি নীতি আদর্শ সমস্ত কিছুকে দূরে সরিয়ে রেখে শুধুমাত্র ইগো এবং নিজের স্বার্থের জায়গা চিন্তা করে লালু প্রসাদ যাদবের মতন মানুষের সঙ্গে বা তার দলের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একই মঞ্চে দাঁড়াচ্ছেন। গত বিধানসভা নির্বাচনে এই নীতিশ কুমার লালু প্রসাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছিলেন, এবং যা যা তিনি বলেছিলেন লালু প্রসাদের বিরুদ্ধে, তা লালু প্রসাদের বিরুদ্ধে বলা খুব সহজ এবং অত্যন্ত সত্যি কথাগুলোই তিনি সেদিন বলেছিলেন। আজ কি তাহলে ডেফিনেটলি সত্যিটাকে গোপন করে অন্য কথা বলছেন? এই প্রশ্ন তো খুব স্বাভাবিকভাবেই আসবে। আজ বাংলার মানুষ এই অনুষ্ঠানে বসে যেভাবে আপনারা এই নীতিশ লালুর সমীকরণ নিয়ে এক প্রশ্ন তুলছেন, বিহারের মানুষেরা কি এতটাই বোকা? তারা কি প্রশ্ন তুলছেন না? আমি একবারও বলছি না যে নীতিশ কুমারের আমলে বিহারে কোনো কাজ হয়নি, ডেফিনেটলি কাজ হয়েছে। লালু প্রসাদের দীর্ঘ জামানায় বিহার যে নরকের সঙ্গে তুলনা করা হতো, সেই বিহারকে কিন্তু তুলে নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমার। কিন্তু নীতিশ কুমারকে এটা ভুললে চলবে না যে নীতিশ কুমার বিজেপির সঙ্গে যুক্ত হয়ে নির্বাচনী বৈতরণী পার করেছিলেন এবং বিজেপির সঙ্গে থেকে নীতি নির্ধারণ করে বিহারের ডেভেলপমেন্ট করেছেন। বিজেপির সুশীল মোদীরা নীতিশ কুমারের পাশে থাকার কারণে নীতিশ কুমারের চলতে যে সুবিধে হয়েছে, লালু প্রসাদ থাকলে সেই সুবিধে তিনি পাবেন। ইতিমধ্যেই জনতা পরিবার বলে যে পরিবার নীতিশ কুমাররা তৈরি করেছেন, কোন আদর্শ, কোন নীতি, কোন বিষয় সেখানে রয়েছে। অলরেডি মুলায়ম সিং যাদব বেঁকে বসেছেন, এনসিপি বেঁকে বসেছে, তাদেরকে আসন দেওয়া হয়নি। লালু প্রসাদ এবার দেখছেন যে মুলায়ম আসবে না। মুলায়ম কোথায় গেল? আজকে যে স্বাভিমান র্যালি, মুলায়ম এলেন না কেন? মাত্র 2টো আসন দেওয়া হয়েছে। লালু আবার বলেছে তাকে আরো 2টো আসন ছেড়ে দেওয়া হবে। 3টে আসন দিয়েছে, 2টো আসন ছেড়ে দিয়ে টোটাল 5টা আসন দেওয়া হবে। অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবার নীতিশ জিতে আসবে। নীতিশ কুমার মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত হয়ে গেছে, লালু তার জায়গা ছেড়ে দিয়েছে যে না, নীতিশ কুমারই হোক মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী কি শুধুমাত্র মন্ত্রিসভার একটি মাত্র পদ? বাকি পদগুলো সেখানে যদি এই লালু প্রসাদ যাদব বেঁকে বসে, না আমাকে ঢোকাতে হবে, এবং যেখান থেকে কামাই ভালো সেই জায়গাগুলোই লালু বাঁচবে, তখন যে দুর্নীতিগুলো হবে সেই দুর্নীতির দায় নীতিশ কুমার নেবেন তো? নীতিশ কুমার সেই জায়গাগুলো ভেবেছেন তো? নাকি শুধুমাত্র অদ্ভুতভাবে একটা
রেশারেশির খেলায় নেমেছেন যে আমাকে মোদিকে হারাতে হবে।